হ্যালো এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। আজকের ব্লগটা ভাবলাম একটু অন্যরকম বানাই। সবসময় তো আয়দার সংসারের কাজ আর নয়তো বাইরে কোথাও ঘুরতে বেরোলে সেই সবই দেখাই তোমাদের সাথে। তো অ্যাকচুয়ালি প্রীতি আছে বাড়িতে, নব অফিসে গেছে আর ছেলেকে ভাত দিয়ে এসেছি, ও খাচ্ছে। তো তোমাদের সাথে ভাবলাম যে কিছু ইনফরমেশনও শেয়ার করে দিই আর কিছু সাথে সাথে গল্প করে নিই। বসে বসে মাথার মধ্যে কিছু জিনিস ভাবছিলাম, তো এই জন্য ভাবলাম শেয়ার করে দিই। মেবি কারোর হেল্প হতেও পারে এই ইনফরমেশনগুলোর জন্য। আর আমার যেটা হেল্প হবে একটুখানি মন হালকা করা। দেখবে ইউজুয়ালি মানুষ হচ্ছে বন্ধু বান্ধব থাকে যাদের সাথে তুমি মনের কিছু কথা শেয়ার করতে পারবে, কিন্তু সেই দিনগুলো না অ্যাকচুয়ালি আমার যেন মনে হয় চলে গেছে। এখন আর মানে ইন্টারনেটের জগতে মানে সব কিছু এই যে দেখো, তোমাদের আমি চিনি না জানি না, অনেকে কানেক্ট করেছো তাদেরকে হয়তো চিনি সেই ইন্টারনেটের থ্রুতেই। পার্সোনালি হয়তো অনেকের সাথে, যেমন আমার অনেক ফ্রেন্ডই আছে যাদের সাথে বছর ঘুরে গেছে, মানে ভালো কথা হয় ফোনে বা গল্প হয়, নিজের মনে হয়, কিন্তু তাদের সাথে সামনাসামনি কখনো দেখাই হয়নি, এই অনলাইনের থ্রুতেই। কিন্তু সামনাসামনি দেখবে বহু ফ্রেন্ড আসে যায় জীবনে, কিন্তু এখন মানুষের প্রত্যেকটা মানুষের ইনক্লুডিং মি অলসো, কারণ আমি সামটাইমস নিজেকে এত পজিটিভ রাখবার চেষ্টা করি, তারপরেও দেখবে মাথার মধ্যে হাজার একটা জিনিস ঘুরতে থাকে। কারণ জীবনে চলতে চলতে লাইফটা তো ইজি না, অনেক কিছু ফেস করতে হয়। সব কিছু ভালোর মধ্যে দিয়েও দেখবে মানে ছোট ছোট জিনিস লেগেই থাকে, ছোট বড় জিনিস লেগেই থাকে। ভ্লগে হয়তো তোমাদের সাথে শুধু ভালো মোমেন্টগুলোই শেয়ার করি, কারণ খারাপ শুনে মানুষ, আমার যেটা পার্সোনালি মনে হয়, সবাই গো থ্রু করছে কিছু না কিছু। এবারে তারা সেই মানে পরিস্থিতি থেকে বেরিয়ে যদি একটু ইন্টারনেটটা খুলে কারোর ভালো কথা শোনে, তাহলে একটু জাস্ট মন শান্তি। নাকি কারোর খারাপ শুনলে, যেমন আমি অনেক সময় সকালবেলা ঘুম থেকে উঠে যদি ইনস্টাগ্রাম খুলি, দেখি কোথায় কি মানে অ্যাক্সিডেন্ট হয়েছে, কোথায় কি মানুষ মানে খারাপ সিচুয়েশনে গো থ্রু করছে বা মারা যাচ্ছে, মানে এইসব দেখে না আমার মাথা ফাতা তখন মানে ভনভন করে যে কেন আমি খুললাম সকাল সকাল, মানে সকাল সকাল চোখ খুলেই এইসব কার ভালো লাগে। তো ওই জন্য আমি ভাবি যে খারাপটা না দেখে সবসময় ভালো মোমেন্টগুলোই তোমাদের সাথে শেয়ার করার। খারাপ কি হয় না, খারাপও হয়। যেরকম বলছিলাম যে অনেক মানুষই আসে যায়, কিন্তু এখন মানুষের মানে মানসিক পরিস্থিতি এমন না যে সবাই কিছু না কিছু গো থ্রু করছে, কেউ কারোর জন্য অন্য কারোর জন্য ভাবে না। সম্পর্কে আসা খুব ইজি জানো তো, কিন্তু সেটাকে পালন করা খুব হার্ড। তো ওই জন্য কাকে তুমি শেয়ার করবে? অ্যাটলিস্ট মানে এই জায়গাটায় আমি বসে এই যে শেয়ার করছি, এখানে আমি জানি যে অনেকেই আছে হয়তো আমার কথা বুঝবে, বা সামনাসামনি না থাকলেও মানে তারা আছে, দে আর দেয়ার ইউনো। আবার অনেকেই আছে যে জাজ করে। তো সব কিছু মিলে মিশিয়ে আর কি জীবনটা। তো ওই জন্য ভালো তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করি। যখন ব্লগ প্রথম করতাম অনেক কিছু মানে এক্সাইটমেন্টে আমরা যেরকম ক্যামেরার পেছনে সেটাই তুলে ধরতাম, কিন্তু তারপরে আস্তে আস্তে রিয়েলাইজ করলাম যে মানুষ না অনেক কিছু ওই ক্যামেরার পেছনে যেটা র জিনিসটা দেখতে চায় না, সবাই চায় যে একটু ফিল্টার লাগিয়ে দেখতে। তো প্রচুর মানে অনেকে সাপোর্ট করেছে, অনেকে আবার হয় না মানে জাজমেন্টও পাস করেছে। তো ওই জন্য আস্তে আস্তে দেখলাম যে না, অনেক কিছুই হয়তো এখন ফিল্টার করে দেখাই। তারপরেও দেখো, যারা সাপোর্ট করার ফিল্টার করো আর র দেখাও, তারা সাপোর্ট করেই যাবে, এটা আমার বিলিভ। আর ওই কটা মানুষের জন্যই, ওই 8-10টা লাইক যারা দেয় না, তাদের জন্যই কিন্তু আমি ব্লগটা কন্টিনিউ করি। তোমরা সেটা জানো, আমি অনেকবারই তোমাদের সাথে শেয়ার করেছি। কারণ এই ব্লগের থেকে কিন্তু আমার কিছুই পাওয়ার সেরকম হয় না, কিন্তু এটা আমার এখন না একটা কি বলবো, হবি বলতে পারো হয়ে গেছে। আমি কোনো কিছু রাশ নিয়ে করছি না যে আমার কিছু পাওয়ার আছে ওই নিয়ে আর করছি না, মানে আমার এখন এটা একটা প্যাশন হয়ে গেছে, জীবনের একটা পার্ট হয়ে গেছে। যেমন প্রতিদিন খেতে হয়, স্নান করতে হয়, পুজো দিতে হয়, ঘর বাড়ি গুছাতে হয়, সেরকমই আমার এই ব্লগিংটা সেরকমই একটা লাইফের পার্ট হয়ে গেছে। ওই জন্য তোমাদের সাথে শেয়ার করা। তোমরা অনেকেই যারা অনেক আগে থেকে আমাকে দেখছো জানো যে আমার ডিভোর্স হয়েছিল, প্রীতি আছে এখন, নব, আমি, প্রীতি আর আহার নিয়ে আমাদের সংসার। তো সেইটা নিয়ে অ্যাকচুয়ালি বলবো আমি
ডিভোর্সের যেটা হয়েছিল আমার, এখন আমাকে না কিছু জিনিস ফেস করতে হচ্ছে রাইট নাও উই আর গোয়িং থ্রু সামথিং, ঠিক আছে, পে ব্যাক করতে হচ্ছে। যেই মানে আজ থেকে বহু বছর আগেই ডিভোর্স হয়েছে, 2009 থেকেই ধরো চলছে সব কিছু, ঠিক আছে। তো সেই সময়কার কিছু কিছু মিস্টেক এখন আমাদেরকে পে ব্যাক করতে হচ্ছে বেসিক্যালি। তো তখন যেটা হয়েছিল, এখানে বিদেশে অ্যাপ্লাই করেছিলাম এবং এখানে প্রত্যেকটা কান্ট্রির প্রসেস তো আলাদাই হয়, কিন্তু আই থিঙ্ক সেপারেশন যেটা মানে বাচ্চা না হলে আই থিঙ্ক 6 মাস, এটা মনে হয় ইন্ডিয়াতেও তাই, আর এখানেও তাই 6 মাস হচ্ছে বাচ্চা না থাকলে সেপারেশন, আর অ্যাপ্লাই করার পরে, আর বাচ্চা থাকলে 1 বছর পর আর কি ডিভোর্সটা, তোমরা যদি তারপরেও কন্টিনিউ করতে যাও ডিভোর্সটা ফাইনালাইজ হয়ে যায়। অনেকে কি হয় তার মধ্যে ইউনো মানে মিলেমিশে যায় বা কিছু, ওই জন্য ওই টাইমটাই কোর্ট থেকে দেয় বেসিক্যালি। তো অনেকেই জানে না, একটা ছোট্ট পার্ট আমি বলি, সেটা হচ্ছে আমার কিন্তু ডিভোর্স আমি ইন্ডিয়াতে ফার্স্ট ফাইল করেছিলাম, এটা অনেকেই জানে না। আর আরেকটাও কথা, সেটা হচ্ছে যে আমি এটা আগেও বলেছি, তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি যাই হয়েছে কখনো না আমার কাছে অ্যাকচুয়ালি ওই টাইমটাও ছিল না যে কারোর কাছে গিয়ে আমি হয় না দুখরা কাঁদবো বা কিছু, বা এই হয়েছে ওই হয়েছে বা এই করেছে, ওই টাইমটাই আমি অ্যাকচুয়ালি পাইনি, উইচ ইজ গুড, যার জন্য হয়তো আমি এগিয়ে যেতে পেরেছি। এখনো আমার কখনোই ফিল হয় না, অনেক কিছু আমি না ভুলিয়ে দিতে পারি, ঠিক আছে, মানে ফরগিভ যাকে বলে সেটা অ্যাকচুয়ালি করে দিতে পারি, যার জন্যই হয়তো আমার ওই রিপারকেশন জিনিসটা হয় না কোনোদিনও, থ্যাংক গড নকুড। তো সেই সময়ও এত বিজি, তখন আমার মনে হয়েছে যে আমি ওই 2 সেকেন্ড কারোর সাথে বকবক করার থেকে ফাউ জিনিস মানে যাকে বলবো সে আমার হয়তো হেল্প কিছুই করবে না। মানুষ আর একটা রিজনও বলে, যেটা এখন বলছি আমি, যে মন হালকা করার জন্য কারোর সাথে কথা বলে, সেই টাইমটুকুনি ছিল না। তখন মনে হয় যে আমার মন হালকা হবে, আমি কতক্ষণে কিছু ডলার কামাবো আর কি, ঠিক আছে, ব্যস্ত। তো যেরকম বলছিলাম যে কাছের মানুষের থেকে না দূরের মানুষরা অনেক হেল্পফুল হয়। তখনও যখন আমি কাজ করতাম 13 ঘন্টা 14 ঘন্টা করে কাজ করতাম, মেয়ে স্কুল থেকে আসছে, তাকে ওখান থেকে কেউ না কেউ আমার মানে হয় না কোওয়ার্কার বা কেউ না কেউ পিক করে নিয়ে এসে আমার সাথে বসে, মানে এরকমভাবেই চলেছে। তো সকাল 10টায় হয়তো কাজে ঢুকেছি, ব্রেকফাস্টও মানে কফির সিপটা হয়তো নিতে পারিনি, এত বিজি হয়ে গেছি, কারণ আমার কাজটা ছিল ফিজিক্যাল ওয়ার্ক, তো আমাকে ফিজিক্যালি ওখানে থাকতে হবে বিকেল 5টা পর্যন্ত। যখন আমার ক্লায়েন্টরা দেখছে যে ও বাবা এ তো মানে দেখো কি বিজি, ঠিক আছে, অনেকেই ওয়েট করে থাকতো সঞ্চিতার জন্য। তো বিউটি ইন্ডাস্ট্রিতে ছিলাম, তো তখন তারা কি করেছে, এরকম অনেকেই হয়েছে যে বিকেল 5টার সময় দেখছি খায়নি, লাঞ্চও করবার টাইম পায়নি, গিয়ে একটু স্মুদি কিং থেকে ওই হয় না মানে স্মুদি টাইপের আর কি ফ্রুটস দিয়ে সেটা এনে দিল, যে ওটা মানে কাজ করতে করতে অ্যাটলিস্ট সিপ নিতে পারবো। কিন্তু দেখা যাচ্ছে যারা আমার সাথে কাজ করছে অনেকেই হয়তো সেই মাথায় আসছে না, যারে ও তো আমরা তাও একটু ফ্রি টাইম পাচ্ছি, ও তো সেই টাইমটা পাচ্ছে না, বিকজ আমি খুবই বিজি হয়ে গেছিলাম ওই সময়। আমাকে অচেনা মানুষ প্রচুর ভালোবাসা দিয়েছে, ঠিক আছে, বলে না যার কেউ নেই ভগবান তাকে তার জন্য অনেক মানুষ পাঠিয়ে দেয়, তো সেই সময়টা সেরকমই ছিল, এখনো তাই। কাছের বহু মানুষ যারা কাছের অ্যাকচুয়ালি হয় না, কিন্তু যারা দূরে এই যে ওই পার থেকে তোমরা দেখছো, তারা অনেক আপন হয় বা আন্ডারস্ট্যান্ড করে, ঠিক আছে। তো সেইটাই, এবার ডিভোর্সটা যখন আমি অ্যাপ্লাই করেছিলাম, অনেকে যে পার্টটা জানে না যে তার আগে আমি যখন আমেরিকায় ফার্স্ট আমি এসেছি 3 বছর অলমোস্ট 4 বছর এখানে থেকে যখন দেখলাম যে না এই সংসার চলবে না, যেটা আমাকে ভবিষ্যতে গিয়ে দুখরা করতে হবে 20 বছর 30 বছর পরে গিয়ে, স্পেশালি আমার বাচ্চার জন্য, সেই ডিসিশন আমাকে এখনই নিতে হবে। তো তখন আমি ইন্ডিয়ায় অ্যাকচুয়ালি ব্যাক করে গেছিলাম 2009-এ, এবং ইন্ডিয়াতে গিয়ে কিন্তু আমি ট্রাই করেছিলাম যে হয়তো লং ডিস্টেন্সে থাকলে সেই প্রবলেমগুলো হবে না, কিন্তু তারপরেও অনেক কিছু হচ্ছিল, যাই হোক অত ডিটেলসে এখন এই ব্লগে যাচ্ছি না। বাট তখন আমি 2009-এ কিন্তু ইন্ডিয়াতে ফার্স্ট আমি ডিভোর্স ফাইল করি, কারণ আমার ব্যাক করে আসার কোনো ইচ্ছে ছিল না। এই পার্টটা অনেকেই জানে না।
তো তখন কিন্তু যাই হোক আমার কপালে ছিল যে ভবিষ্যৎটা আমার এখানেই আমেরিকায় থাকবে, তো জন্য লাস্ট মোমেন্টে অনেক কিছু ওখানে ফেলে রেখে আমাকে চলে আসতে হয়েছিল। এবং ওই যে ডিভোর্সটা ফাইল করা হয়েছিল সেটা ওইভাবেই পড়েছিল, আমার মাথায় এত কিছু হয় না, চলছিল না। তো এখানে এসে যখন এখানে আবার ওয়ার্ক করবার কিছু মাস চেষ্টা করেছি, যখন দেখলাম যে না, তখন এখানে আবার আমি স্টেপ আউট করে এখানে আবার ডিভোর্স অ্যাপ্লাই করেছিলাম আমেরিকায়। তো যখন ওটার 1 বছরের সেপারেশন ছিল এবং 1 বছর পর যখন আমাকে ফাইনালাইজ হবে বা কিছু করতে যেতে হচ্ছে, তখন আমি জানতে পারলাম যে অন্য কোনো কান্ট্রিতে যদি তোমার কেসটা চলছে বা ফাইল করা হয়েছে তাহলে সেটাকে উইথড্র করতে হবে, ঠিক আছে। তখন আমার ফ্যামিলি আমাকে সাপোর্ট করেছিল বলে আমি পেরেছিলাম, কারণ আমি এখানে আমি যেতে পারছি না ইন্ডিয়া থেকে, তখন ওই কেসটা আমার মাই আর কি গিয়ে ওটাকে উইথড্র। আর ইন্ডিয়াতে তুমি ফিজিক্যালি নেই, কত টাকা পয়সা খাইয়ে দেখবে সিম্পল জিনিস করাতে হয়। তো তখন অনেক এই পেপার নিয়ে গো থ্রু করেছি, এই কোর্ট পেপার এইসব নিয়ে আর কি। তো নিজের জিনিসও নিজের পেপারও, একটা সিম্পল পেপারও ইন্ডিয়াতে মানে বের করতে গেলে পয়সা খাইয়ে এই ওই করে কত কি করে করতে হয়। সেখানে একটা ডিভোর্স ফাইল করা হয়েছিল যেটা বছর ঘুরে গেছে কি তার বেশি হবে হয়ে গেছিল, যেটা কোনো ছিল না, সেই পেপার উইথড্র করাটাও মানে ঝামেলার ব্যাপার না, সেখানে ফিজিক্যালি আমি ছিলাম না বা আমি যেতে পারছিলাম না। তো যাই হোক সেটা তখন হয়েছিল, টাইম লেগেছে, পয়সা লেগেছে, করে এনে সেই পেপারটাকে এখানে জমা দেওয়ার পরে আমাদের ডিভোর্সটা ফাইনালাইজড হয়েছিল। এবং মাথায় তো আমি প্রথমবার ডিভোর্স হচ্ছে, আমিও তো জানি না, কিন্তু যতদূর দেখেছি একটা পেপার দেবে, ডিভোর্স পেপার, ঠিক আছে, কোর্টের করা থাকে, সব কিছু স্ট্যাম্প ট্যাম্প করা থাকে, সেরকম হবে, কিন্তু সেরকম কিন্তু আমি পাইনি। আমাকে দিয়েছিল, আর অ্যাকচুয়ালি যেহেতু আমার বাচ্চা ছিল বলে চাইল্ড সাপোর্ট এবং চাইল্ড সাপোর্ট আমাকে কোনোদিনও পাইনি, কাস্টাডি অ্যান্ড ডিভোর্সটা আমি অ্যাপ্লাই করেছিলাম একসাথে, ঠিক আছে। তো চাইল্ড সাপোর্ট আমি অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করেছিলাম পরে গিয়ে, কিন্তু সেটা নিয়ে অনেক কেস ছিল বলে আর মানে আমিও আর ওই টাইমটা ওয়েস্ট করতে চাইনি, আর সেও দিতে চায় না, ওই জন্য আমি আর ছেড়ে দিয়েছিলাম, আর পাইনি চাইল্ড সাপোর্ট কোনোদিনও। কিন্তু যখন আমি ফার্স্ট ডিভোর্স অ্যাপ্লাই করি, ডিভোর্স আর কাস্টাডিটা অ্যাপ্লাই করেছিলাম। তো সেইটার জন্য আমাকে যখন ফাইনালাইজড হয়েছে তখন না এরকম বাঞ্চ আর কি, তোমার 3টে ডিফারেন্ট ফাইল বলতে পারো দিয়ে দিয়েছিল যে ওকে এটা এর মধ্যেই সবকিছু লেখা রয়েছে। ওকে আমি ভেবেছি সেটাই সবকিছু, আমাকে তো কেউ কিছু ইনফরমেশনও দেয়নি। আর তখন একা পুরোপুরি, মানে এই যে বন্ধু বলছো না, ফ্রেন্ড অ্যাকচুয়ালি আমি মানে কাউকেই, ফ্রেন্ড বলো ফ্যামিলি বলো, এই যে আমার ওখানে হয়তো ইন্ডিয়া থেকে তারা করেছে যেটুকুনি পেরেছে অ্যাজ আ ফ্যামিলি হয়ে, আই এম ভেরি গ্রেটফুল, করেছিল বলে আমার এই জিনিসটা হয়েছে। বাট ফিজিক্যালি আমি কখনোই কিন্তু কাউকে পাইনি। তো তখন সেই মানে ওই পেপারগুলোই আমার ভাবলাম যে এটাই হয়তো এই কান্ট্রির মানে ডিভোর্স পেপার আর কি, ঠিক আছে। আমি যখন যেই স্টেটে ওই সময় থাকতাম সেই স্টেট থেকে যখন ফার্স্ট নব আসলো, আমরা মুভ হয়ে অন্য স্টেটে চলে যাব, তখন আমি ভাবলাম কি যে আমার কাছে তো একটা করে কপি রয়েছে, তো কাস্টাডির জন্য 2টো ফাইল ছিল, ঠিক আছে, ওটা তো চলো 2টোই রয়েছে, কিন্তু ডিভোর্সের যেটা রয়েছে ওর মধ্যে অনেকগুলো পেপার ছিল, 5-6টা তো হবেই। তো সেটার আমি ভাবলাম কোর্টে গিয়ে আর একটা অরিজিনাল কপি নিয়ে নিই, ইন কেস, যেহেতু আমি স্টেট থেকে বেরিয়ে যাচ্ছি। আমি তখনও কোর্টে গিয়ে কিন্তু পে করে ওটার আর একটা অরিজিনাল কপি নিয়ে নিয়েছিলাম। তখন আমাকে কেউ কিছু বলেনি। এখন এত বছর পর মানে আমি হয়তো করাতাম না, OCI বলে, তোমরা যদি জানো OCI, আবার ডুয়েল সিটিজেনও বলা যাবে না, বাট সো কল ডুয়েল সিটিজেন, মানে অ্যাকচুয়ালি আমি এখানকারই সিটিজেন আমেরিকার, কিন্তু আমি আমার মানে ওরা আর একটা পাসপোর্ট দিয়ে দেয়, ঠিক আছে, ওটাতে আমি কিছু কিছু জিনিস ইন্ডিয়ার মানে করতে পারবো, আবার কিছু কিছু জিনিস করতে পারবো না, ঠিক আছে। তো ওটা OCI কার্ড বলে, সেটা নিয়ে ডিটেলস আমি অন্য ব্লগেই দেবো, কারণ আমি এখনো হাতে পাইনি, এখনো মানে প্রবলেম গো থ্রু করছি বলে তোমাদের সাথে ভালো শেয়ার করে দিই। ওই OCIটা নব যখন আমেরিকান সিটিজেন হয়ে যায় তখন ওটা করে নিয়েছিল, আমি মানে করাইনি। আর OCIটা থাকলে আমাকে আর ভিসা লাগবে না বারবার ইন্ডিয়া যেতেও। তো এখন চারিদিকে যা চলছে সারা পৃথিবীতে, যুদ্ধ, তখন নব বললো চল তোদেরটাও সবারটাই করিয়ে দিই। আমি নিজে হলে আমি অতটা
ভাবতামও না, মানে ভাবিও নি এত বছরে সিটিজেনশিপ পেয়েছি, কবে কত বছর হয়ে গেছে। তখন ভিসা নিয়েই গেছিলাম ইন্ডিয়াতে, আর ওই ভিসাই ছিল আর কি। তো এখন নবু বলছে চল ওটা আমি ওসিআইটা করেই রাখি আর কি, সবারটাই বলে আমারটাই ফার্স্ট অ্যাপ্লাই করেছে। করতে ওরা তখন আমাদেরকে বলছে তুমি যে ডিভোর্সের মানে সব কিছু ডিটেলস তোমাকে দিতে হবে, আর ওসিআইটা তো আমাদের ইন্ডিয়ান অ্যাম্বাসিতে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে, আমেরিকান না। তো সিস্টেম, অনেকে আবার এই সিস্টেম নিয়ে কথা বলে, তো দেশের সিস্টেম নিয়ে দেখো, ইন্ডিয়ান মানে দেশি যেখানেই চলে যাক সিস্টেম কিরকম। ফার্স্ট টাইম শুনলাম এই ওসিআই করতে গিয়ে যে ওদেরকে যদি আমি কল করি ইন্ডিয়ান অ্যাম্বাসিতে, মিনিটে আমার মনে হয় $3 করে চার্জ করছিল, মানে যেটা আমেরিকায় তো আমি কোনোদিনও শুনিনি। যে এত বছর 20 বছর হয়ে গেছে আমি আমেরিকায় আছি, তো ওই জন্য অনেক কিছু হয়তো সিস্টেম জানি না দেশের। তো এখানে তো কোনোদিনই কল করতে গেলে কোনো অফিসিয়াল এরকম এতে পয়সা চার্জ করে বলে আই ডোন্ট থিঙ্ক সো, কোনোদিনও আমি তো ফেস করিনি। কিন্তু ইন্ডিয়ান অ্যাম্বাসিতে এই ওসিআই এর জন্য কল করতে গেলে আমাকে মিনিটে $3 করে না $4 করে যেন পয়সা চার্জ করছে। আর কলটা কেন করতে হয়েছিল, বিকজ ওরা বলছে ডিভোর্সের পেপার দাও। তো আমরা তো ডিভোর্সের পেপার দিয়েছি ওখানে, যেটা আমার কাছে ছিল সেটাই দিয়েছি, সেটাই আমি যখন নেক্সট টাইমও কোর্টে ওখান থেকে তুলেছিলাম সেটাই দিয়েছিল, সেই পেপারটাই দিয়েছি। ওরা বলছে এটা নোটারি করা, এটা অরিজিনাল যে হয় না একটা তোমার জাজের স্ট্যাম্প মারা থাকে বা কিছু হোয়াটএভার, সেরকম একটা পেপার, মানে যেটা আমি কোনোদিনও শুনিনি যে করতে হবে বা কিছু। তো এখন আমি তো সেই স্টেটে থাকি না, তো বেসিক্যালি এখন প্রবলেমটা হচ্ছে যে সেই স্টেট ছেড়ে দিয়েছি বহু বছর আগে, ঠিক আছে। তো এখন মানে ওই আর কি অনলাইনেই সব কিছু বের করে, মানে 2-3 বার ডিফারেন্ট জায়গায় আর কি আমরা কল করেছি, কেউই আর কি বলছে যে না এখানে হবে না ওখানে করো, এখানে হবে না ওখানে করো। তাদের কাছে ফোন নাম্বার চাইছি বা অ্যাড্রেস চাইছি যে কোথায় এক্স্যাক্টলি কোন কোর্ট থেকে হবে সেটাও বলতে পারছে না, ঠিক আছে। তারপরে যাই হোক ফাইনালি আর কি জিনিসটা নিয়ে যখন রিসার্চ করে বের করলাম, তখন দেখলাম ওদেরকে কল করলাম সেই স্টেটের সেই কোর্টে। তো তখন তারা থ্যাঙ্কফুলি অনলাইনে হয়, তারা বলছে ফিজিক্যালি তুমি যদি আসো এটা নাথিং, একটা সার্টিফিকেটের মতন একটাই পেজ আর কি, ওটা তোমার ইনফরমেশন দিলে $20 মতন নেবে, 10 মিনিটের মধ্যে ওরা দিয়ে দেবে। কিন্তু ব্যাপার হচ্ছে সেই স্টেট তো আর পাশাপাশিও না, আর মানে ওভারনাইট আমি গিয়ে করাতেও পারবো না, ঠিক আছে। তো এবারে তখন আমাকে থ্যাঙ্কফুলি অনলাইনে আর কি অ্যাপ্লাই করা যেত, অনলাইনে সেই অ্যাপ্লাই করা করে সেই আরেকজন চলে এসেছে খেতে খেতে, ইয়েস ওকে। তো সেটা অনলাইনে সেখানে সাবমিট করে পেপারটাকে তাদেরকে মানে পাঠানো কোরিয়ার করে, এবং যেটা ওরা আবার মানে সার্টিফিকেট বানিয়ে ব্যাক করবে, ঠিক আছে, সেটারও আমাদেরকে পে করে পাঠাতে হয়েছে। তো পেপারটা বানাতে $20, পেপারটা পাঠাতে ফেডেক্স করে আমরা পাঠিয়েছিলাম, এবং আসবার জন্য মানে যাওয়ারটাতে $45 আর আসাটাতে $35 চার্জ করলো, ঠিক আছে। তো মানে টু মাচ ওয়াজ গোয়িং থ্রু, মানে ভাবো কিভাবে মানে পয়সা বেরিয়ে যায় ভুলভাল রিজনে, ঠিক আছে। এই জিনিসটা যদি আগে থেকেই আমাকে কেউ কোর্টের থেকেও আমাকে কেউই মানে এটা জানায়নি, আর আমার মাথাতেও তো আসবে না, না আমি তো যেটা পেয়েছি সেটাই। অ্যাকচুয়ালি আমার কোনো সেই সময় মানে স্টেট থেকে লয়ার দিয়েছিল, তো তাদের অ্যাকচুয়ালি মানে উচিত ছিল যে আমাকে এই ইনফরমেশনটা দেওয়ার। তো যাই হোক থ্যাঙ্কফুলি আমি ওই ডিভোর্সের সার্টিফিকেটটা পেয়ে গেছি, এবং সেটাকে এখন আমি ইন্ডিয়ান অ্যাম্বাসিতে পাঠিয়েও দিয়েছি। এখন জাস্ট প্রে করছি যেন ওরা অ্যাকসেপ্ট করে নেয় এবং আমার এই ওসিআই কার্ডটা আর কি দিয়ে দেয়, ঠিক আছে। আমার কোনো কাজই ফার্স্ট টাইমেই অ্যাটেম্পটেই হয়ে যায় না, সব কিছুই আর কি একটুখানি এরকম ঝামেলা করে হয়। তো এটা ইউজ টু হয়ে গেছি। তোমাদের সাথে জাস্ট স্টোরিটা এই জন্য শেয়ার করলাম। এটা দেখো অনেক কিছু গো থ্রু হয়ে গেছে অলরেডি। এটা আরেকজন চলে এসেছে মুখ দেখাতে,
খাওয়া হয়ে গেছে? না, ওকে যা ফিনিশ করে নাও। তো অলরেডি মানে এই প্রসেসগুলো গো থ্রু আমরা করে ফেলেছি, এখন শুধু অপেক্ষায় রয়েছে যে ওসিআই কার্ডটা আমাদের ইন্ডিয়ান এম্বাসি অ্যাপ্রুভ করে দিয়ে দেয়, এবং সেটা কবে পাই, কতদিন টাইম লাগে, ওটা নিয়ে আমি আলাদা ব্লগ করব। নভর যখন ওসিআই কার্ড বানিয়েছিল, ও রাইট ওয়ে বানিয়ে নিয়েছিল সিটিজেনশিপ পাওয়ার পরে, তখন আমি ওই সময় ব্লগ করেছিলাম। কিন্তু এখন মানে যাই হোক, এটা যদি হয়ে যায়, থ্যাঙ্কফুলি যেন হয়ে যায়। তো ওটাই আর কি বলার, যে কোনো কাজই আমার মানে একবারে খুব ইজি ওয়েতে হয় না। এভরিথিং মানে এরকম বাধা হয়ে এসে বাধা এসে আর কি হয়। তো এই জন্যই তোমাদেরকে বলার যে এখন তো যাই হোক ইউজ টু হয়ে গেছি, কিন্তু অনেকেই হয়তো লাইফে দেখবে মানে জীবনে নতুন চলতে এরকম লাইফ আর কি কাটাচ্ছ, বা কিছু এরকম বাধা আসছে এক দুবার, তো ইট ইজ ওকে, ঠিক আছে? তোমাকে জাস্ট তোমাকে কিছু না মানে প্যানিক করার কিছু না। হ্যাঁ, ফার্স্ট প্লেসেই তোমার প্যানিক তো হয়ই, ঠিক আছে, টেনশন হয়, কিন্তু সব কিছুই আই থিঙ্ক তুমি যদি মাথা ঠান্ডা করে জাস্ট 2 সেকেন্ড মাথা ঠান্ডা করে লাইক ভেবে চিনতে যে চলো, মানে আমি তো এই পেপারটা আমি ভেবেছি আর হবেই না, বিকজ অনেক দিন হয়ে গেছে, মানে অলমোস্ট মাস হতে যাচ্ছে ওটা হচ্ছে তোমার অ্যাপ্লাই করা হয়েছিল ওসিআই কার্ডটা। তো ওরা যে আমাদেরকে ইমেল পাঠাচ্ছে, আমরা বুঝতেই পারছি না যে ওরা কি চাইছে, এবং ওই যেই জিনিসটা চাইছে যখন কল করে আমরা জানলাম, তখন ইভেন ওই যে মিনিটে যে $3 করে চার্জ করেছে বা $4 করে, আমার জানি না, বিল আসলে তখন জানতে পারবো যে কত টাকা চার্জ করেছে, এখনো বিল আসেনি নেক্সট মান্থের। তো সেটাতেও কিন্তু আমরা কলে পুরোপুরি ইনফরমেশন পাইনি, ওরা যে কাস্টমার কেয়ার থেকে তুলেছিল সে কিন্তু পুরোপুরি ইনফরমেশন দিতে পারেনি। সুতরাং অনেক কিছু আমাদের নিজেদেরই সার্চ করে আর কি বের করতে হয়েছে, এবং ওই সার্টিফিকেটটা যে করিয়েও আনতে পারবো সেটাও ভাবতে পারিনি, এবং সেটাকে অন টাইমে যে আবার ইন্ডিয়ান এম্বাসিতে পাঠাতে পারবো সেটাও ভাবতে পারিনি, বিকজ এরাও ইন্ডিয়ান এম্বাসিতে ওসিআই কার্ডটা অ্যাপ্লাই করার দিন থেকে ওরা 20 ডেজ টাইম দেয়, 20 কি 24 ডেজ টাইম দেয়। কোনো কিছু যদি পেপার, সরি আমি রং বলছি, ইন্ডিয়ান এম্বাসিতেও কি করে, যখন তুমি ওসিআই কার্ডটা অ্যাপ্লাই করছো, ওরা যদি ওটাকে হোল্ডে রাখে যে কোনো পেপার লাগবে, তোমার আরও ইনফরমেশন অ্যাড করতে হবে, সেই ডেটটার থেকে ওরা 20 কি 24 ডেজ থাকে ওরা টাইম দেয়। তারপরেও যদি তুমি না সেটা সাবমিট করতে পারো, ওরা তাহলে ওটাকে ক্যান্সেল করে দেয়, এবং কিছু টাকা তুমি ব্যাকও পাবে না, অ্যাপ্লিকেশন ফি যেটা, সেটা কিছু টাকা ব্যাকও পাবে না, কোনো একটা টাকা, কারণ নব ওইটা আবার করেছে, তো আমি জানি না এক্স্যাক্টলি কত টাকা ব্যাক পেয়ে যাবে, কিন্তু অনেকগুলো ফি আছে যেগুলো আবার ব্যাকও পাবে না। মানে যদি আর কি অ্যাপ্লিকেশন ক্যান্সেল করে দেয়, নিজেরই লস আর কি বেসিক্যালি, আবার তো অ্যাপ্লাই করতে হবে, আবার সেই টাকাগুলো লাগবে। তো যাই হোক, সেটাও যে অন টাইমে পাঠিয়ে দিতে পেরেছি মানে থ্যাঙ্কফুলি, কিন্তু পাঠিয়ে দেওয়ার পরে এখনো পর্যন্ত ইমেল আসেনি যারা পেয়েছে বা কিছু, বা কি নেক্সট আপডেট সেটা পাইনি। তোমরা প্রে করো যে যাতে ওটা হয়ে যায় আর কি। জাস্ট একটু এত তোমাদের সাথে এইটুকুনি শেয়ার করাই ছিল, নিজেরও মন হালকা হওয়া, আর মানে এই ইনফরমেশনটাও যে কোনো কেসই আর কি, ধরো কোর্ট কেস হলে মানে সবটাই জেনে নেওয়া, মানে ওই আর কি, মানে বেসিক্যালি যেটা হয়, নিজে থেকে না কেউ এসে ইনফরমেশন দেবে না, তোমাকেই খুঁজিয়ে জিজ্ঞাসা করতে হবে যে আরও কিছু লাগবে, আরও কিছু নিতে হবে, আরও কিছু সার্টিফিকেট বের করতে হবে। যখন আমার ওই ডিভোর্সটা হয়েছিল না, পরেই আমার নেম চেঞ্জ, ঠিক আছে, আমার এই সিটিজেনশিপ পাওয়া, সোশ্যাল সিকিউরিটি আপডেট করা, ইভেন ইন্ডিয়ার ভিসা করা। ওসিআইটা তখন ওই কারণেই আমি অ্যাপ্লাই করিনি, যেহেতু আমার কাছে টাইমটা খুব শর্ট ছিল, আমার সিটিজেনশিপ পাওয়ার পরে আমাকে ইন্ডিয়া অ্যাকচুয়ালি কোনো কারণে যেতে হচ্ছিল, আমাকে 2 মাস মাত্র হাতে টাইম ছিল, ওই জন্য আমি ওই সময় ওসিআই অ্যাপ্লাই করিনি। যদি করতাম হয়তো তখনই আমি জেনে যেতাম যে আমার এই পেপারটা লাগবে, এবং ওখান থেকে সেম স্টেটেই থাকতাম না, তো গিয়ে কোর্টের থেকে পেপারটা তুলে নিতাম। কিন্তু এখন পয়সাও গেল, টেনশনও, আর এতগুলো বছর হয়ে গেছে, তো এখন মানে হয় না পুরনো কেস আর কি
খুঁচিয়ে বের করা মানে মাথা তখন ভনভনই করে। তো সেইটাই আর কি বলা, যে ওই ভনভন করলেও মাথা ঠান্ডা করে কাম করে কিছু না, তোমাকে কাজই করতে হবে, আইদার কাজটা করো আর নয়তো ছেড়ে দাও, ঠিক আছে? তো ছেড়ে দিলে তো লসই, তো তার থেকে কাজটা করে মানে লড়ে এগিয়ে চলাটাই বেটার অপশান। এইটুকুনি তোমাদের সাথে শেয়ার করা ছিল। হোপ তোমরা সবাই ভালো থাকবে। এই পর্যন্ত রাখছি ব্লগটা। বাইরে জানলার ধারে বসে বসে তোমার সাথে গল্প করতে বেশ ভালো লাগলো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। বাই বাই। আর আজকের বাইরের ওয়েদার মেঘলা মেঘলা, একটু আকাশ ছিল, একটু আগেই ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে, কেউ বলবে? আবার হালকা রোদ্দুর উঠে যাচ্ছে।